এটা কি স্ক্রিন দেখা যাচ্ছে তোরে? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো কি হবে উত্তর? দ্য কোয়ালিটি অফ ডিসিএম ক্লোথস অ্যান্ড ভিমল ক্লোথস আর অফ হাই স্ট্যান্ডার্ডস। স্যার এটা ইজ হবে তো স্যার, ইজ অফ হাই স্ট্যান্ডার্ড, কারণ কোয়ালিটিটাকে ইন্ডিকেট করছে, মানে ক্লোথ গুলোকে না। ভেরি গুড, ভেরি গুড। ক্লোথ গুলোকে ইন্ডিকেট করছে না, কোয়ালিটিকে ইন্ডিকেট করছে। কেউ কি জয়েন করছে? না, ঠিক আছে। দেখো, এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে অফ শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এই অফ শব্দটা হচ্ছে প্রিপোজিশন। সুতরাং প্রিপোজিশনের পরে যা থাকে, সেটা ডিসিএম ক্লোথস থাক বা ভিমল ক্লোথস থাক, এই টোটালটাই কি হবে? এই প্রিপোজিশনের অবজেক্ট। এবং মাথায় রাখবে, ভার্ব ইজ হবে না আর হবে, ওয়াজ হবে না ওয়্যার হবে, এটা ডিনোট করবে সেন্টেন্সের সাবজেক্ট। যেহেতু ডিসিএম ক্লোথস অ্যান্ড ভিমল ক্লোথস প্রিপোজিশনের পরে আছে, সেই দরুন এটা প্রিপোজিশনাল অবজেক্ট। আর যেহেতু অবজেক্ট, তাহলে স্বাভাবিকভাবেই সে সাবজেক্ট হতে পারবে না, কারণ আমরা তো অবজেক্ট বলেই দিলাম। তাহলে অবশিষ্টাংশ হিসেবে সাবজেক্ট পড়ে থাকলো দ্য কোয়ালিটি। যেহেতু দ্য কোয়ালিটি হচ্ছে সিঙ্গুলার বা আনকাউন্টেবলও বলতে পারো, সেইটা অনুযায়ী তোমার এখানে ভার্ব বসবে ইজ। ঠিক আছে? যেমন আমি এরকম আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। ধরো বলা হলো ওয়ান অফ দ্য বয়েজ। কি বলা থাকলো? ওয়ান অফ দ্য বয়েজ। তো সবার ক্ষেত্রে দেখো, এখানে একটু অফের বিষয়টা আমাদের বুঝতে হবে। এই যে অফ, এই অফের পরে থাকে হচ্ছে হোল, আর অফের আগে কি থাকে? পার্ট। তাহলে আমরা কি জানি? হোল ইজ গ্রেটার দেন পার্ট। পার্ট আর হোলের মধ্যে বড় কোনটা? হোল বড়। পার্ট তো তার অংশ, ছোট হবে। তাহলে এখানে পার্টে আছে ওয়ান, মানে অফের আগে কে আছে? ওয়ান। তাহলে অফের আগে পার্টে যদি ওয়ান থাকে, তাহলে হোল কত হবে? একের বেশি হবে, কারণ রাইট হ্যান্ড সাইড গ্রেটার। তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস। আর ওয়ান প্লাস মানে কি? কোনো কিছুর ভ্যালু ওয়ান প্লাস মানে সেটা প্লুরাল। তো এই কারণে এখানে ওয়ান অফ দ্য বয়েজ হয়। এক। দু নম্বর হচ্ছে, এত কিছুর পরেও আমাকে বুঝতে হবে এখানে ওয়ান অফ দ্য বয়েজের মধ্যে এই যে অফ শব্দটি রয়েছে, এটি প্রিপোজিশন হিসেবে কাজ করে। যেহেতু এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরের শব্দটিকে আমরা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ট্রিট করব। আর অবজেক্ট কখনো ভার্বকে প্রভাবিত করতে পারবে না। তাহলে সাবজেক্ট হিসেবে কে পড়ে থাকবে? ওয়ান। ওয়ানের সাথে কি হয়? ইজ। স্বাভাবিকভাবে তোমাদের হয়তো দেখে মনে হবে যে বয়েজ ইজ, স্যার প্লুরালের পরে ইজ বসছে। এটা ঠিক যে বয়েজের পরে ইজ বসেছে, কিন্তু বসেছে ওয়ানের জন্য। মানে বিষয়টা এরকম, তুমি আর তোমার গার্লফ্রেন্ড ট্রেনে চেপেছো, তোমার পাশের সিটটা ফাঁকা ছিল না বলে অন্যের পাশে বসেছে। তার মানে তো এটা নয় সে অন্যের গার্লফ্রেন্ড হয়ে গেল। তো এখানে ইজ হচ্ছে ওয়ানের গার্লফ্রেন্ড, সে ওয়ানের পাশে জায়গা পায়নি বলে বয়েজের পাশে বসেছে। তার মানে এখানে মূল বক্তব্য, বয়েজের পাশে ইজ বসছে, কিন্তু বসেছে আলটিমেটলি কার জন্য? ওয়ানের জন্য। একই রকম ভাবে এই যে অংশটা অফ রয়েছে, এখানে অফ থাকতে পারে, ইন থাকতে পারে, বাই থাকতে পারে, মানে হোয়াট এভার দ্য প্রিপোজিশনস মে বি। তো তার পরের অংশটাকে আমরা প্রিপোজিশনাল অবজেক্টই ধরবো, এবং প্রিপোজিশনাল অবজেক্টের ভ্যালু হয় জিরো ইন টার্মস অফ ভার্ব। মানে প্রিপোজিশনাল অবজেক্ট কিন্তু ভার্বকে কোনো সময় ডিসাইড করতে পারে না। এই অংশগুলোকে কেউ কেউ আলাদা ভালো ভালো গালভরা নাম দিয়েছে। যেমন কেউ কেউ এটাকে অ্যাডজাংক্ট বলে, অথবা যেহেতু পার্ট অফ হোল বোঝায় এটাকে বলা হয় পার্টেটিভ। তো দেখবে অনেক বইতে লেখা আছে পার্টেটিভ অথবা অ্যাডজাংক্টের ভ্যালু হচ্ছে জিরো ভার্ব নির্ধারণের ক্ষেত্রে। তো সাবজেক্টই আলটিমেটলি ভার্বকে নির্ধারণ করবে। সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো প্রত্যেকে? ইয়েস স্যার। আর বাকিরা? হ্যাঁ স্যার। বনানী, দেবাঞ্জলি, ইন্দ্রনীল। ইন্দ্রনীল হ্যাঁ স্যার, বুঝেছিস? বুঝতে পেরেছি। পাপিয়া, প্রশান্ত, প্রণয়, ওকে। চলো চলে আসি 2 নম্বর প্রশ্ন, এটা তোমরা করবে। ব্রেড অ্যান্ড বাটার মেক আ গুড ব্রেকফাস্ট দিস ডেজ। বলো।
স্যার এটা মিক্স হবে স্যার। মেক্স হবে, ভেরি গুড। মিক্স হবে স্যার। এবং Mix এটা হবে। না বিভিন্ন পরীক্ষায় বহুবার এসছে, বিশেষত পিএসসির পরীক্ষায় এই ব্রেড অ্যান্ড বাটার সম্ভবত ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসছে। এছাড়া পিএসসির আরো যত পরীক্ষা আছে কোনো না কোনো বছর এই ব্রেড বাটার বা ব্রেড অ্যান্ড জ্যাম, হয়তো ব্রেড অ্যান্ড জ্যাম নেই, ব্রেড অ্যান্ড বাটার আছে, অথবা রাইস অ্যান্ড কারি আছে, এই ধরনের ফ্রেজ দিয়ে সেন্টেন্স দেয়। তো সবার প্রথম বুঝতে হবে এই ব্রেড অ্যান্ড জ্যাম এটা একটা ইউনিট হিসেবে কাজ করে। এরকম নয় যে ব্রেড অ্যান্ড জ্যাম কোনো সময় মেক হবে না, মেকও হতে পারে, মেক্সও হতে পারে। সেন্টেন্সে তার ব্যবহার কেমন তার উপর নির্ভর করবে। সবার আগে এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, এখানে ব্রেড অ্যান্ড বাটার বা ব্রেড অ্যান্ড জ্যাম দুটো আলাদা এন্টিটি নাকি একটা সিঙ্গুলার এন্টিটি। ব্রেকফাস্ট আমরা কিভাবে খাই? এরকম কি কেউ খায় এক কামড় তোমার ব্রেড খেলো তারপরে এক চামচ জ্যাম মুখে নিল, এইটা? নাকি ব্রেডের মধ্যে জ্যাম মাখানো যে ব্যাপারটা, এই ইউনিটটার নাম ব্রেড অ্যান্ড জ্যাম। এরকম কাউকে দেখেছো দু একজন বাদ দিয়ে? একবার রুটিতে কামড় দিচ্ছে, এক চামচ মাখন তুলে নিয়ে আবার গালে দিচ্ছে, তা তো নয়। এখানে ব্রেড অ্যান্ড জ্যাম আসলে ব্যাপার হচ্ছে, এটার মানে কিন্তু রুটি এবং জেলি নয়, এটার মানে রুটি মাখানো জেলি। ঠিক আছে? তো এই ধরনের শব্দ কি কি আছে? ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড জ্যাম, রাইস অ্যান্ড কারি, এই তিনটে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ঘটনা হচ্ছে এরা যখন একসাথে ইউজ হচ্ছে, মানে একবারে আমরা কনজিউম পারপাসে ব্যবহার করছি, তাদেরকে আমি একটা সিঙ্গেল ইউনিট ধরবো, অর্থাৎ সিঙ্গুলার, তাই মেক্স। কিন্তু এরকমও হতে পারে যে ব্রেড অ্যান্ড বাটারের পর বা ব্রেড অ্যান্ড জ্যামের পর মেক হতে পারে, বা আমরা বলতে পারি যে আরও হতে পারে, ইজ না হয়ে, সিঙ্গুলার ভার্ব না হয়ে প্লুরাল ভার্বও হতে পারে। ধরো বলা হলো ব্রেড অ্যান্ড বাটার আর এক্সাম্পড ফ্রম ট্যাক্সেস। এক্সাম্পড ফ্রম মানে কি? ছাড় পাওয়া। তো ঘটনা হচ্ছে যে রুটি এবং মাখনকে ট্যাক্সের থেকে ছাড় দেয়া হয়েছে, যে ওর ওপর কোনো ট্যাক্স নেওয়া হবে না। তো এখানে দেখো দুটো কিন্তু সেপারেট এন্টিটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে ব্রেড অ্যান্ড জ্যাম বা ব্রেড অ্যান্ড বাটার মানে মাখন মাখানো রুটি নয়, এখানে ব্রেডকে আলাদাভাবে ছাড় দেয়া হয়েছে এবং মাখনকেও আলাদাভাবে ছাড় দেয়া হয়েছে। তাই জন্য আমি ইজ না লিখে আমি আর লিখলাম। 2 নম্বর কনসেপ্ট ক্লিয়ার আছে? এখানে আরে একটা জিনিস বলে দিই, ব্রেড অ্যান্ড বাটার আরো একটা অর্থে ব্যবহৃত হয়। দেখো, এক হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার মানে মাখন মাখানো রুটি, দুই ব্রেড অ্যান্ড বাটার দুটো আলাদা আলাদা এন্টিটি হলে আর হবে। আর ব্রেড অ্যান্ড বাটারের আরেকটা মানে হচ্ছে লাইভলিহুড। লাইভলিহুড মানে কি? জীবিকা, বাংলায় যেটাকে বলি জীবিকা। তো এটা জীবিকা অর্থেও ব্যবহৃত হতে পারে। বুঝেছো সবাই? শুভ, বুঝেছিস? হ্যাঁ স্যার। ভেরি গুড। চলে আসি 3 নম্বর প্রশ্ন, বলো কি হবে উত্তর? এভরি টিচার অ্যান্ড এভরি ক্লার্ক ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্যাম্পাস। ইজ অ্যাবসেন্ট স্যার। স্যার না, ওয়াজ মানে ওয়াজ অ্যাবসেন্ট হবে। দেখো এই যে এভরি, এখানে এই সেকেন্ড এভরিটা দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে? তুমি দিতেও পারো নাও দিতে পারো, একই মিনিং দাঁড়াচ্ছে, এভরি টিচার অ্যান্ড এভরি ক্লার্ক। আচ্ছা, এখানে দুটো জিনিস বুঝতে হবে। এই যে এভরি শব্দটা আমরা ব্যবহার করছি, এই এভরির পর যে নাউনটা আমরা লিখব, সেই নাউনটা সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। কারণ দুটো শব্দ একটু বলে রাখি, একটা হচ্ছে ইচ, একটা হচ্ছে ইচ, আর একটা হচ্ছে এভরি। একটা হচ্ছে ইচ আর একটা হচ্ছে এভরি। আচ্ছা, ইচ আর এভরির মধ্যে পার্থক্য কি? ইচ শব্দটা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ দুভাবেই কাজ করতে পারে, কিন্তু এভরি শব্দটা কেবলমাত্র অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হয়। মানে এভরির পর তোর একটা নাউন দিতেই হবে। ইচের পর তুই নাউন দিলে ইচটা অ্যাডজেক্টিভ, আর যদি নাউন না দিস তাহলে সেটা প্রোনাউন। একটা এক্সাম্পল বলি, ধর বলা হলো ইচ বয়, তাহলে ইচের পর তুই নাউন দিয়েছিস, সেই নাউনটা কিন্তু সিঙ্গুলার হতে হবে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, ডিটারমিনার বলা হয়। আচ্ছা, এবার যদি তুই লিখিস ইচ অফ দ্য বয়েজ, তাহলে এই ইচটা কিন্তু প্রোনাউন। স্যার এই যে বয়েজ আছে, আরে ভাই পরে তো প্রিপোজিশন আছে, ইচের ইমিডিয়েট পরে নাউন থাকতে হতো, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হতো। কিন্তু এভরি শব্দটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হয়। এই কারণে
এভরি শব্দটা সাবজেক্ট হতে পারে না। কেন? কারণ আমরা জানি সাবজেক্ট হতে গেলে আমার ইদার নাউন অথবা প্রোনাউন হওয়াটা দরকার। কি বললাম বাবা? সাবজেক্ট হওয়ার জন্য ইদার নাউন অথবা প্রোনাউন হওয়াটা বাঞ্ছনীয়। তাহলে এই যে এভরি শব্দটা আমরা ইচ অফ দ্য বয়েজ বলতে পারি, কিন্তু এভরি অফ দ্য বয়েজ বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ অফটা হচ্ছে প্রিপোজিশন, অফের পর যে দা বয়েজ রয়েছে এটা প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে পড়ে থাকলো এভরি শব্দটা, এটি সাবজেক্ট হিসেবে প্রযুক্ত হবে। তাহলে এভরি শব্দটা যদি সাবজেক্ট হিসেবে প্রযুক্ত হয়, সাবজেক্ট কোন পার্ট অফ স্পিচ হয়? ইদার নাউন অথবা প্রোনাউন। কিন্তু আমরা কি জানি? এভরি শব্দটা কেবলমাত্র অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? কেবলমাত্র অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে। এবং যেহেতু অ্যাজেক্টিভ, তাই এ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। তাই এটাকে প্রোনাউন করতে গেলে আমাকে এভরির পর এভরিবডি অথবা এভরি ওয়ান অফ দ্য বয়েজ আমাকে ব্যবহার করতে হবে। এবার প্রোনাউন হলো। তো যাই হোক, ইচ বা এভরি এটা অ্যাডজেক্টিভ হলে পরে সিঙ্গুলার নেবে, আর ইচ নিজে প্রোনাউন হলে সিঙ্গুলার হবে। কেন? কেন দেখো, কারণ দুটো শব্দ ব্যবহার করলাম, একটা হচ্ছে অল আর একটা হচ্ছে ইচ। মনে করো 5 জন, অল বলতেও 5 জনকে বোঝাবে, ইচ বলতেও 5 জনকে বোঝাবে, কিন্তু ইচ একবারে 5কে না বুঝিয়ে 1 + 1 + 1 + 1 + 1 এইভাবে ইন্ডিভিজুয়ালি 5 জনকে বোঝাবে। যেমন মনে করো আমার ব্যাচে তুমি ক্লাস করছো, আমি বললাম সবাই সামনের সপ্তাহে আসিস, তাহলে এটা হচ্ছে অল। আর আমি যদি বলি তুই আসিস, তুই আসিস, মৃগাঙ্ক তুই আসিস, সুস্মিতা তুই আসিস, বরুণ তুই আসিস, নির্মল তুই আসিস, রাকি তুই আসিস, যখন ইন্ডিভিজুয়ালি বলছি, বলছি সবাইকেই, কিন্তু একবারে না বলে স্ট্রেস দেওয়ার জন্য প্রত্যেকটার উপর আলাদা করে জোর দেয়া হচ্ছে, তো তখন আমরা ইচ বা এভরি ব্যবহার করব, এবং এরপরে আমরা সিঙ্গুলার শব্দ ব্যবহার করব এবং সিঙ্গুলার ভার্বও ব্যবহার করব। তাহলে এভরি টিচার, তাহলে এভরির পর টিচার হচ্ছে, এভরির পর ক্লার্ক হচ্ছে, এবং সব মিলিয়ে এমনিতেও দেখ এভরি মানে কি? প্রত্যেক না? এভরি শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে বাংলায় কি পাবো? প্রত্যেক। আর প্রত্যেক শব্দটাকে আমি যদি সন্ধি বিচ্ছেদ করি, আমি পাবো প্রতিযুক্ত এক। তার মানে এক একজন ইন্ডিভিজুয়ালের কথা বলা হয়েছে, সে যতই ক্লার্ক অ্যান্ড টিচার থাকুক না কেন। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্ব সিঙ্গুলার হবে। পরের সেন্টেন্স বল। 2/3 অফ দ্য ম্যাঙ্গো ওয়্যার রটেন নাকি ওয়াজ রটেন? কেন? যেটাই হবে তার উত্তরের পেছনে লজিক দিতে হবে। কি হবে বলো? স্যার ওয়াজ হবে? কেন? স্যার ওয়্যার হবে, ওয়্যারই হবে স্যার। 2/3 অফ দ্য ম্যাঙ্গো ওয়্যার রটেন না ওয়াজ রটেন? মানে দেখো কি হবে আমি জানতে চাই না, আমার প্রশ্ন হচ্ছে কেন হবে। যেদিন তুমি বুঝতে পারবে কারণ যে স্যার এটা ম্যাঙ্গো তো বুঝোচ্ছে না, অফের পরে আছে মানে এটা প্রিপোজিশন, মানে প্রিপোজিশনাল অবজেক্ট অফটা, আর 2/3 2 এর 3 যেটা একের থেকে বেশি। চলো বোঝাই ব্যাপারটা কি হয় আসলে। এটার উত্তর ওয়াজই হবে। এবার এইরকম ক্ষেত্রে কি করবে সেটা আমরা একটু বুঝে নিই। খেয়াল করবে লেখা আছে কি 2/3 অফ দ্য ম্যাঙ্গো, তাহলে লিখবে ওয়াজ রটেন। প্রথমে মুখস্থর মতো করে নাও, যদি থাকে 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, তাহলে লিখবে ওয়্যার রটেন। দেখো পরীক্ষার ক্ষেত্রে তো পাণ্ডিত্য ফলিয়ে লাভ নেই, আমাকে শর্টকাটে অ্যান্সারে পৌঁছতে হবে। তো সেন্টেন্সের শুরুতে যখন ফ্র্যাকশন থাকবে তখন এই অবজেক্টটাকে সাবজেক্ট ধরে অ্যান্সার করবে। ম্যাঙ্গো সিঙ্গুলার, তার জন্য কি হলো? ওয়াজ। ম্যাঙ্গোস প্লুরাল, তার জন্য কি হলো? ওয়্যার। হয়ে গেল উত্তর, আর কিচ্ছু ভাবার দরকার নেই।